Corruption! We are fighting against corruption! This is the motto of our protest! 2025 সালের জেনজি বিপ্লবের মাধ্যমে কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি এবং নেপালের অনেক মানুষ তাদের রাষ্ট্রকে পুনরায় হিন্দু রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। কেন এই বিপ্লব সংগঠিত হয়েছিল এবং কেনই বা আবার হিন্দু রাষ্ট্রে ফিরতে চাইছে দেশটি, তাই আজ আমরা জানব। হিমালয়ের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ নেপাল। দেশটির আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার। নেপাল রাজতন্ত্র গঠিত হয়েছিল 1768 সালে এবং রাজতন্ত্রের অবসান হয় 2008 সালে। সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় 2015 সালে। দেশটি মূলত হিন্দু অধ্যুষিত, কারণ প্রায় 3 কোটি জনসংখ্যার দেশটির প্রায় 81.19% মানুষই হিন্দু ধর্মাবলম্বী। 2025 সালের জেনজি আন্দোলনটি মূলত দুর্নীতি বিরোধী আন্দোলন হিসেবেই শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়া নেপালের মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সোশ্যাল মিডিয়ায় একদিকে ছিল নেতাদের ছেলেমেয়েদের রাজকীয় জীবনের ছবি, অপরদিকে সাধারণ মানুষের দুঃখ কষ্টের ছবি, যার মাধ্যমে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ওলি সরকার বিক্ষোভ দমনের উদ্দেশ্যে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ 26টি সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দেয়, যা মূলত বিক্ষোভের ক্ষেত্রে আগুনে ঘি ঢালার মতো কাজ করে। মানুষ রাগে ফুঁসে ওঠে এবং সকলে রাস্তায় নেমে আসে। এর ফলে বহু মানুষ হতাহত হয় এবং 2 দিনের মধ্যে ওলি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। 2008 সালে নেপালের রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় এবং নেপাল একটি প্রজাতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। রাজতন্ত্র বিলোপের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে: 1 নম্বর, রাজতন্ত্রের একনায়কতান্ত্রিক আচরণ। রাজা মহেন্দ্র 1960 সালে সংসদীয় গণতন্ত্র ভেঙে দিয়ে পঞ্চায়েত ব্যবস্থা চালু করেন, যেখানে রাজা পূর্ণ ক্ষমতার অধিকারী হন। এটি জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং রাজতন্ত্রের প্রতি বিরূপ মনোভাব গড়ে ওঠে। 2 নম্বর, জনযুদ্ধ 1996 থেকে 2006। নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি 1996 সালে রাজতন্ত্রের বিরুদ্ধে জনযুদ্ধ ঘোষণা করে। তারা রাজতন্ত্রকে দমনকারী এবং গরিব মানুষের শত্রু হিসেবে ঘোষণা করে। এই যুদ্ধে প্রায় 17,000 মানুষ নিহত হয় এবং রাজনৈতিক অস্থিরতা বাড়ে। 3 নম্বর, 2001 সালের রাজপ্রাসাদ হত্যাকাণ্ড। 2001 সালে যুবরাজ দীপেন্দ্র নিজের বাবা মা সহ রাজপরিবারের 9 জন সদস্যকে হত্যা করেন এবং পরে নিজেও আত্মহত্যা করেন। এই ঘটনায় রাজতন্ত্রের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে নষ্ট হয় এবং এটি রাজতন্ত্রের পতনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। 4 নম্বর, রাজা জ্ঞানেন্দ্রর একনায়কতন্ত্র। রাজা জ্ঞানেন্দ্র 2005 সালে সরকার ভেঙে দিয়ে নিজে শাসন ক্ষমতা গ্রহণ করেন। এই সিদ্ধান্ত ব্যাপক গণবিক্ষোভের জন্ম দেয় এবং রাজনৈতিক দলগুলো ও মাওবাদীরা একত্র হয়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলন গড়ে তোলে। 5 নম্বর, জনগণের গণ আন্দোলন 2006। 2006 সালে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে গণতন্ত্র ও প্রজাতন্ত্রের দাবিতে। আন্দোলনের মাধ্যমে রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় এবং সংসদ পুনঃস্থাপন করা হয়। এর ফলে 2008 সালে আনুষ্ঠানিকভাবে নেপালের রাজতন্ত্র বিলোপ করে নেপালকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। নেপালের হিন্দু রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হওয়ার কারণ: 1 নম্বর, একক ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে গণ আকাঙ্ক্ষা। নেপাল দীর্ঘদিন বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল। তবে দেশটিতে শুধু হিন্দুই নয়, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, কিরান্ত ইত্যাদি বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। হিন্দু রাষ্ট্র ব্যবস্থা অন্যান্য ধর্মাবলম্বীদের উপেক্ষা করে এমন ধারণা তৈরি হয়েছিল। এর ফলে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 2 নম্বর, 2006 সালের গণ আন্দোলন ও গণতন্ত্রের উত্থান। গণ আন্দোলনের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই ধর্মনিরপেক্ষতা গ্রহণ করা হয়, যাতে সকল ধর্মের মানুষ সমান মর্যাদা পায়। 3 নম্বর, মাওবাদী আন্দোলনের প্রভাব। মাওবাদী কমিউনিস্ট পার্টি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে ছিল। তারা রাজতন্ত্র ও ধর্মীয় একনায়কতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালায়। 2006 সালের শান্তি চুক্তির পর তারা রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়ে সংবিধান প্রণয়ন ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নম্বর, 2007 সালের অন্তর্বর্তী সংবিধানে ধর্মনিরপেক্ষতার ঘোষণা। 2007 সালের অন্তর্বর্তী সংবিধানে প্রথমবারের মতো নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় 2015 সালে নতুন সংবিধানের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়। কেন আবার রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্র ফেরত চাচ্ছে নেপাল? প্রথম কারণ,
রাজতন্ত্রের প্রতি নস্টালজিয়া। অনেকে মনে করেন রাজতন্ত্র আমলে আইন শৃঙ্খলা, স্থিতিশীলতা ও সংস্কার বেশি ছিল। গণতন্ত্রের নামে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও দলাদলি বেড়েছে বলে মনে করেন তারা। রাজতন্ত্রের আমলে জীবনযাত্রা সহজ ও নিরাপদ ছিল, এমন ধারণা থেকে রাজতন্ত্রের প্রতি টান তৈরি হয়। দ্বিতীয় কারণ, গণতান্ত্রিক ব্যর্থতা ও রাজনৈতিক বিশৃঙ্খলা। রাজতন্ত্র বিলুপ্তির পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দলাদলি, দুর্নীতি, অযোগ্যতা ও অস্থিরতা দেখা যায়। প্রায় সরকার পরিবর্তন, অনাস্থা, নতুন জোট এসব সাধারণ মানুষকে ক্লান্ত ও হতাশ করেছে। ফলে অনেকেই বলেন, যদি গণতন্ত্রেই শান্তি না থাকে তবে রাজাই ভালো ছিল। 3 নম্বর কারণ, ধর্মীয় পরিচয়ের সংকট ও হিন্দুত্ববাদী আবেগ। নেপাল ছিল একমাত্র হিন্দু রাষ্ট্র, এখন আর নয়। কিছু মানুষ মনে করেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, যা তাদের ধর্মীয় পরিচয়কে ঝুঁকিতে ফেলেছে। অবশ্য এর পিছনে কিছু কারণও রয়েছে, যেমন নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়ার পর থেকে বিপুল পরিমাণ মানুষ নাস্তিকে পরিণত হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী লোকজন ধর্মীয় সহিংসতার শিকার হচ্ছে। এছাড়াও গ্রামকে গ্রাম মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেকে মুসলিম হয়ে যাচ্ছে, অনেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, যার কারণে হিন্দু ধর্ম ঝুঁকিতে পড়ে গেছে। পাশাপাশি ভারতীয় কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর দ্বারাও প্ররোচিত হচ্ছে। 4 নম্বর কারণ, রাজতন্ত্রপন্থী দলগুলোর সক্রিয়তা ও প্রচার। ধর্মীয় সহিংসতা বা ধর্মীয় অনুষ্ঠানের সম্পর্কে গণতান্ত্রিক সরকার উদাসীন ভূমিকা পালন করছে। সেখানে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ মাঝে মধ্যে জনসভা, হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন, যা জনগণের আবেগে নাড়া দেয়। কিছু দল যেমন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি সরাসরি রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্র ফেরানোর দাবি তোলে। নম্বর কারণ, পরিস্থিতির সুযোগ নেওয়া। যখনই দেশে অর্থনৈতিক মন্দা, দুর্নীতি, ধর্মীয় সহিংসতা বা রাজনৈতিক ব্যর্থ হয়, তখনই এই গোষ্ঠীগুলো রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্র ফেরানোর দাবিকে জোরদার করে।